হ্যালো এভরিওয়ান, কেমন আছিস সবাই? তোরা জানিস আমি তোদের নতুন কেমিস্ট্রি পড়াবো, মানে চমক স্যার দেবু স্যার তো পড়াবেন, যেরকম পড়ান তার সঙ্গে আমিও তোদের কেমিস্ট্রি পড়াবো। আমি শুরু করব ক্লাস 12-এর ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টটা। অলরেডি তোরা ক্লাস 11-এ ইনঅর্গানিক কেমিস্ট্রির কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, এস ব্লক এলিমেন্টস আর পি ব্লক এলিমেন্টসের গ্রুপ নাম্বার 13-14 তোরা পড়ে এসেছিস। তো তোরা জানিস এস ব্লক এলিমেন্টস এমন কিছু চাপের নয়, একটা ছোট্ট চ্যাপ্টার, সেখানে আমাদের খুব কমই কেমিক্যাল রিঅ্যাকশনস আছে, খুব কম মনে রাখার মতন জিনিস আছে। তো এস ব্লক এলিমেন্টস পড়ার সময়তে আমাদের অতটা কোনো চাপ লাগেনি, কিন্তু যখন তোরা পি ব্লক এলিমেন্টসের গ্রুপ নাম্বার 13 পড়তে শুরু করেছিলিস তখন দেখেছিলিস এত বড় চ্যাপ্টার, সেখানে প্রচুর কিছু জেনারেল ইনফরমেশন, প্রচুর 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 কেমিক্যাল রিঅ্যাকশনস, প্রচুর 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 কেমিক্যাল ফর্মুলা, মানে মনে রাখতে গিয়ে মাথার ঘাম পুরো পায়ে পড়ে গেছে। সিমিলারলি গ্রুপ নাম্বার 14 পড়তে গিয়েও ঠিক একই হাল হয়ে গেছে, একদম হাল পুরো খারাপ হয়ে গেছে, কারণ সবকিছু আমাদের মনে রাখতে হয়। এইবারে ক্লাস 12-এ এসে সমস্যা কি, সেটা হলো পি ব্লক এলিমেন্টসের আমরা আরো গ্রুপ নাম্বার 15, 16, 17, 18 এই চারটে আমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে ডি ব্লক এলিমেন্টস এবং এফ ব্লক এলিমেন্টস পড়তে হবে। তো এখানে দেখ, এই যে মিমসটা অনুযায়ী আমাদের এস ব্লক এলিমেন্টস পড়তে কোনো সমস্যা হয়নি, ডি ব্লক আর এফ ব্লক এলিমেন্টস পড়তেও কোনো সমস্যা হবে না। বিশেষ করে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ভীষণ 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 ইন্টারেস্টিং কেমিস্ট্রি, সেটাতে একবার ইন্টারেস্ট যদি পেয়ে যাস তাহলে সারা লাইফ জুড়ে সেটা মনে থেকে যাবে, কোনো সমস্যা হবে না। এফ ব্লক এলিমেন্টসেও তাই। কিন্তু আমরা যদি পি ব্লক এলিমেন্টস যখন একবার পড়তে শুরু করবো, ওরে বাবারে, মানে সারা রাত পড়ার পর মনে হবে কেন আমি পড়লাম, আমাকে তুমি ছেড়ে দেবা, কেঁদে বাঁচি অবস্থা হয়ে যাবে। তাহলে এখন পি ব্লক এলিমেন্টস গুলো আমরা মনে রাখবো কি করে? পরীক্ষায় যখন আছে আমাদের তো মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, কিন্তু আমরা মনে রাখবো কি করে? মনে রাখার জন্য যেটার প্রয়োজন হবে সেটা হলো লজিক্যাল থিঙ্কিং। আমরা একটা বিষয়কে যদি লজিক্যালি যদি ভাবি নিজেদের মধ্যে, তাহলেই আমরা কিন্তু সেটা মনে রাখতে পারবো। এবং সেইটা পড়ার জন্য পি ব্লক এলিমেন্টস মানে গ্রুপ নাম্বার 15 শুরু করার আগে যেটা তোদের সাজেস্ট করব সেটা হলো যে সেটা হলো পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং। এই দুটো চ্যাপ্টার ভীষণ ভালো করে পড়তে, কারণ দেখ পিরিয়ডিক টেবিলের মোটামুটি ওই 40% মতন থেকে পি ব্লক এলিমেন্টস গুলো চলে আসে, যেমন ধর আমাদের ওই আয়োনাইজেশন এনার্জি, তারপর ইলেকট্রোনেগেটিভিটি, এই সব কনসেপ্ট গুলো আমরা পি ব্লক এলিমেন্টসে আমরা ব্যবহার করব। আর কেমিক্যাল বন্ডিং এর মোটামুটি ওই 50 to 60%ই কিন্তু পি ব্লক এলিমেন্টস এর মধ্যে আসে। তাই জন্য পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং এই দুটো চ্যাপ্টার তোদেরকে ভীষণ ভালোভাবে পড়তে হবে। পি ব্লক এলিমেন্টস শুরু করার আগে একদম কনসেপ্ট এই দুটো চ্যাপ্টারের তৈরি করে নিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে তোরা ক্লাস 11-এ মানে অ্যাসিডিক রেডিকালস গুলোর প্র্যাকটিক্যাল তোরা শিখেছিস। আমরা জানি যে পি ব্লক এলিমেন্টস গুলো মেইনলি তারা নন মেটালস হয়, আর নন মেটালস গুলো তারা সবসময় অ্যাসিডিক রেডিকালস তৈরি করে। তাই জন্য আমাদের ক্লাস 11-এর যে অ্যাসিডিক রেডিকালসের আমরা প্র্যাকটিক্যাল গুলো শিখেছিলাম, সেই প্র্যাকটিক্যালের যে রিঅ্যাকশনস গুলো রয়েছে সেই রিঅ্যাকশনস গুলোকে খুব ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস পড়ার পর পি ব্লক এলিমেন্টস যদি শুরু করিস তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকে সোজা চলে যাই আমরা পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার 15-এ। আজ আমাদের ফার্স্ট ডে, তাই জন্য আমরা এই গ্রুপ নাম্বার 15-এ আমাদের যে সমস্ত
মেম্বার্স গুলো আছে তাদেরকে আমরা জাস্ট একটু হাই হ্যালো করে নেবো, একটু ওদের বাড়ি গিয়ে আমরা চা জলখাবার আমরা খেয়ে আসবো, আজকে আমরা বিরিয়ানি টিরিয়ানির কথা আমরা ভাববো না, জাস্ট একটু ওদের আমরা বাড়িতে যাব, গ্রুপ নাম্বার 15-এ আমরা যাব, গিয়ে জাস্ট হাই হ্যালো করবো, একটু জলখাবার খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ি চলে আসবো। তো আমিরুল স্যার যখন বললেন তোদের পড়াতে হবে, আমি ভাবলাম তাহলে কি পড়ায়, সেটা হলো পি ব্লক এলিমেন্টস পড়ায়, কারণ পি ব্লক এলিমেন্টসে লোকজনের সমস্যা থাকে। তাই জন্য পি ব্লক এলিমেন্টস পড়ানোর আগে নাইট্রোজেন সম্বন্ধে তো আমাকে নিজেকে আগে জানতে হবে, আমি যদি না জানি তাহলে আমি তোদেরকে জানাতে পারবো না। সেই জন্য আমি একদিন টুক করে নাইট্রোজেনের বাড়িতে চলে গিয়েছিলাম। এই যে 15 নাম্বার, এই 15 নাম্বারের ঘরে আমি টুক করে চলে গিয়েছিলাম, গিয়ে দরজা টোকা দিলাম। দরজা টোকা দিতেই আমি দেখি এইরকম একটা রোগা প্যাংলা ছেলে, বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, রোগা প্যাংলা ছেলে দরজা খুলে বেরিয়ে এলো। আমি বললাম কাকে চাই? ও আমাকে জিজ্ঞাসা করলো কাকে চাই? আমি বললাম নাইট্রোজেন আছে বাড়িতে? বললো হ্যাঁ আমি নাইট্রোজেন। আমি বললাম ও আচ্ছা তুই নাইট্রোজেন, তা তোর বাড়িতে তুই ছাড়া আর কে কে আছিস? নাইট্রোজেন আমাকে বলল যে আমি ছাড়া আমার বাড়িতে আমার আর বড় 4 দাদা আছে। আমি বললাম কি দাদার নাম? বলল ফোসকা পড়ে আরশোলার গায়ে, অ্যান্টনি তাই বিষ খায়। আমি বললাম এ আবার কি ধরনের হেয়ালি রে, এগুলো আবার কি ধরনের কথা? হ্যাঁ ফোসকা পড়ে আরশোলার গায়ে ইত্যাদি ইত্যাদি। বললো আন্টি তুমি এটা বুঝলে না? আমি বললাম না। বললো ফোসকা, ফোসকা মানে হলো ফসফরাস, ও হলো আমার থেকে আরেকটু বড় দাদা। আরশোলা মানে হলো আর্সেনিক, ও হলো ফসফরাসের থেকে আরেকটু বড়। অ্যান্টনি, তোমরা অ্যান্টনি ফিরিঙ্গি মুভিটা নিশ্চয়ই তোরা দেখেছিস, তো অ্যান্টনি মানে বললো অ্যান্টিমানি, ও হলো আর্সেনিকের থেকে আরেকটু বড়। আর বিষ মানে বললো বিসমাথ, ও হলো সব থেকে বড়। একদম যেটা আমাকে মানে ইনফরমেশনটা দিল যে বিসমাথ হলো ভীষণ স্বাস্থ্যবান, একদম ভীমের মতন পুরো চেহারা। কারণ আমি নাইট্রোজেনকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখ তোদের বাড়ির সবাই তো মানে তুই যেরকম ভাবে দেখলাম রোগা প্যাংলা, তোদের বাড়ির সবাই কি সেরকম রোগা প্যাংলা? বললো না না আন্টি, আমাদের বাড়িতে শুধু আমি একমাত্র যে রোগা ছোটখাটো, আমার থেকে আমার দাদাদের সাইজ বড়, আমার থেকে আমার দাদাদের পারমাণবিক ব্যাসার্ধ বলো ভর আয়তন বলো সেটা কিন্তু বড়, আমার থেকে ফসফরাসের বড়, ফসফরাসের থেকে আর্সেনিকের বড়, আর্সেনিকের থেকে অ্যান্টিমানির বড়, অ্যান্টিমানির থেকে আমাদের সব থেকে বড় দাদা বিসমাথ, ওর হলো মানে ব্যাসার্ধ বলো চেহারা বলো একদম সব থেকে বড়, ভীষণ স্বাস্থ্যবান একজন মানুষ। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমি শুনেছি, নাইট্রোজেনকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি তোদের বাইরের কক্ষে সবার 5টা করে ইলেকট্রন থাকে, এটা কি সত্যি? ও আমাকে রিপ্লাই দিল যে আন্টি তুমি যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেখো তাহলেই তুমি সেটা বুঝতে পারবে। আমার ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p3। আমি তখন বললাম এখানে তো আমি দেখতে পাচ্ছি তোর ইলেকট্রনিক কনফিগারেশন হলো হিলিয়াম 2s2 2p3, তুই বলছিস তোর ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p3, এটা ঠিক কি ব্যাপার হলো একটু আমাকে বুঝিয়ে বল। বলল আন্টি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, তোমাদের মানুষদের যেরকম একজন আইডল থাকে, আমাদেরও এলিমেন্টাল জগতে আমাদেরও একজন করে আইডল থাকে, আমাদের আইডল হলো নোবেল গ্যাস। তোমরা তোমাদের আইডলকে ফলো করো, ঠিক সেই রকম ভাবে আমরাও আমাদের আইডলকে সবসময় ফলো করে চলি। তাই জন্য হিলিয়ামের কনফিগারেশন হলো 1s2, আমি হিলিয়ামকে ফলো করে চলি, তাই জন্য আমার কনফিগারেশন হলো হিলিয়াম 1s2 2p3, মানে হিলিয়ামের হলো যে 1s2 2s2 2p3, ওখানে আমি 1s2 টা না বলে আমি সবসময় বলেছি হিলিয়াম 1s2 হিলিয়াম 2s2 2p3। আমি বললাম ও আচ্ছা। বললো দেখো আন্টি সিমিলারলি আমার দাদা ফোসকা মানে ফসফরাস, ওর ইলেকট্রনিক কনফিগারেশন হলো
নিয়ন 3s2 3p3, আর্সেনিকের কনফিগারেশন হলো আর্গন 3d10 4s2 4p3। এইভাবে আমরা সবাই আমরা আমাদের যে আইডল আছে তাদেরকে আমরা ফলো করে করে চলি। আমি বললাম আচ্ছা, সেই জন্য অ্যান্টিমানির কনফিগারেশন হলো ক্রিপ্টন 5s2 5p3 আর বিসমাথের কনফিগারেশন হলো জেনন 5d 6s2 6p3। বলে একদম আন্টি, একদম ঠিক কথা বলেছো। আমি বললাম তার মানে এখান থেকে আমি যতদূর বুঝতে পারছি, তোদের বাইরের কক্ষের, সর্ববহিস্থ কক্ষের যদি জেনারেল কনফিগারেশন বলি, জেনারেল কনফিগারেশন হলো ns2np3, তাই তো? বললো একদম ঠিক বলেছো। আরো কথা আমাকে বললো, কি বললো সেটা হলো, দেখো আন্টি, তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এস অরবিটালে মোট 2খানা ইলেকট্রন আছে আর পি অরবিটালে মোট 3খানা ইলেকট্রন আছে, তাই জন্য আমাদের মোট ইলেকট্রন হলো 5টা ইলেকট্রন আছে। এখন দেখো, তুমি জানো যে কোনো অরবিটাল যদি সম্পূর্ণভাবে বা অর্ধপূর্ণভাবে ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে তাহলে সেই অরবিটালটা স্টেবিলিটি গেইন করে। ঠিক সেই রকম ভাবে আমাদেরও এস অরবিটালে 2খানা ইলেকট্রন আছে, তার মানে সম্পূর্ণভাবে ভর্তি আছে, আর পি অরবিটাল 3খানা ইলেকট্রন আছে, তার মানে অর্ধপূর্ণ আছে। তাই জন্য আমরা আমাদের মানে যারা প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, যেমন ধরো এই কার্বন আছে, অক্সিজেন আছে, ওদের থেকে একটুখানি বেশি স্টেবিলিটি গেইন করেছে। আমি বললাম আচ্ছা আচ্ছা বুঝলাম, সে কথা নয় বুঝলাম, কিন্তু এখন বল, তুই যে বললি যে তোদের আইডল হলো নোবেল গ্যাস, কিন্তু কেন, কিসের জন্য? তখন আমাকে রিপ্লাই দিল যে নিশ্চয়ই নোবেল গ্যাস কোনো ভালো কাজ করেছে, তাই জন্য। বললাম হ্যাঁ, কি ভালো কাজ করেছে? না, নোবেল গ্যাসের তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন তুমি যদি দেখো তাহলে দেখবে হিলিয়াম বাদে বাকি সমস্ত নোবেল গ্যাসের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। এই 8টা করে ইলেকট্রন থাকার জন্য নোবেল গ্যাসগুলো ভীষণভাবে স্যাটিসফাইড, মানে ওদের লাইফে কোনো ঝগড়া নেই, মারপিট নেই, অশান্তি নেই, হাঙ্গামা নেই, ওরা সবসময় ওরা খুশি থাকে, ভীষণ ওরা স্যাটিসফাইড থাকে। তাই জন্য আমাদের বাকি যারা যারা এলিমেন্টস আছে তারাও চাই আমাদের লাইফে সবসময় ওই লেভেলের স্যাটিসফ্যাকশন পেতে। সেই স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি 8টা করে ইলেকট্রন বাইরের কক্ষপথে অর্জন করতে। আমি বললাম সে না হয় বুঝলাম, কিন্তু এই 8টা ইলেকট্রন পাওয়ার জন্য তোরা কি করিস? তখন নাইট্রোজেন আমাকে বলল, আন্টি দেখো, তুমি দেখতেই পেলে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমাদের বাইরের কক্ষপথে মোট 5খানা ইলেকট্রন আছে, তাহলে এখন তুমিই বলো, আমি যদি বাইরের কক্ষপথে 8খানা ইলেকট্রন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি একটু ভেবে বললাম যে তোদের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, তাহলে 8টা ইলেকট্রন করতে গেলে তার মানে তোকে 5-এর সঙ্গে আরো 3খানা ইলেকট্রন তার মানে গ্রহণ করতে হবে, আরো 3টে ইলেকট্রন তার মানে তোকে গ্রহণ করতে হবে, না হলে তোকে এই 5খানা ইলেকট্রনই তোকে বর্জন করতে হবে। বললো একদম ঠিক বলেছো আন্টি, আমাদের এই 3খানা ইলেকট্রন আমরা গ্রহণ করি বলে আমাদের অক্সিডেশন নাম্বার হলো -3, আর 5টা ইলেকট্রন আমরা বর্জন করি বলে আমাদের অক্সিডেশন নাম্বার হলো +5। আমি বললাম তা গ্রহণ করা মানে তো যোগ করা, তাহলে তোরা -3 কেন বললি? বললো আহা আন্টি, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, আমরা নেগেটিভ চার্জকে আমরা গ্রহণ করছি, তাই জন্য আমরা লিখলাম -3। আমি বললাম আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ রে, আমি জিজ্ঞাসা করছি নাইট্রোজেনকে যে এই অক্সিডেশন নাম্বারটা কি?
কারণ আমি তো জানি না অক্সিডেশন নাম্বার কি, তাই আমি নাইট্রোজেনকে জিজ্ঞাসা করলাম অক্সিডেশন নাম্বার কি। নাইট্রোজেন বলল, দেখো আন্টি, তোমাদের মানুষদের যেরকম আধার কার্ড নাম্বার আছে, প্যান কার্ড নাম্বার আছে, তাই তো, ঠিক সেই রকম ভাবে আমাদের এলিমেন্টসদেরও অক্সিডেশন নাম্বার আছে, যোজ্যতা নাম্বার আছে, এই সব জিনিসগুলো আছে। আমি বললাম তা সে কি রকম নাম্বার? বলল, আমরা যখন কোনো যৌগ গঠন করতে চাই তার জন্য আমরা কেমিক্যাল বন্ড তৈরি করি। সেই কেমিক্যাল বন্ড তৈরি করার জন্য আমাদের যতগুলো ইলেকট্রনকে গ্রহণ করতে হয় বা বর্জন করতে হয় সেই সংখ্যাটাই হলো আমাদের অক্সিডেশন নাম্বার। এখানে আমরা 3টে ইলেকট্রন গ্রহণ করেছি, তাই আমাদের অক্সিডেশন নাম্বার হলো -3, আর 5টা ইলেকট্রন বর্জন করেছে বলে আমাদের অক্সিডেশন নাম্বার হলো +5। আমি বললাম আচ্ছা, তার মানে তোর ক্ষেত্রে, তার মানে তোদের ক্ষেত্রে, তার মানে -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5 এই এতগুলো অক্সিডেশন স্টেটের যৌগ দেখতে পাওয়া যায়। বললো হ্যাঁ। আমি বললাম 2-1টা করে যদি এক্সাম্পল দিস তাহলে আমার একটু মাথার মধ্যে ঢোকে। বলল ঠিক আছে, আমি তোমার জন্য এক্সাম্পলের ব্যবস্থা করছি। -3 এরও এক্সাম্পল দিল NH3, -2 এর এক্সাম্পল দিল, মানে ও আমাকে যেগুলো বলেছে সেগুলোই আমি কিন্তু তোদেরকে বলছি। ও আমাকে -2 এর এক্সাম্পল দিল N2H4, -1 এর এক্সাম্পল দিল NH2OH, 0 এর এক্সাম্পল দিল নাইট্রোজেন, +1 এর এক্সাম্পল দিল N2O, +2 এর এক্সাম্পল দিল NO, +3 এর এক্সাম্পল দিল HNO2, +4 এরও এক্সাম্পল দিল N2O4, আর +5 এরও এক্সাম্পল দিল HNO3। এই সমস্ত এক্সাম্পল গুলো ও আমাকে দিল। আমি তখন বললাম তা তোর নয় -3 থেকে +5 পর্যন্ত অক্সিডেশন স্টেটের যৌগ নয় তুই গঠন করিস, কিন্তু তোর বাকি দাদারাও কি +5 পর্যন্ত দেখায়, যৌগ কি দেখায়? তখন ও আমাকে বলল যে দেখো আন্টি, মোটামুটি ভাবে আর্সেনিক পর্যন্ত, মানে অ্যান্টিমানি পর্যন্ত সবাই ওই +5 পর্যন্ত দেখায়, শুধু একমাত্র ঝামেলা করে বিসমাথ, ওর একটু বেশি ঘ্যামট্যাম আছে, তাই জন্য ও +5 পর্যন্ত দেখায় না। আমি বললাম কেন দেখায় না? বলছে এর মেন যেটা কারণ, সেই কারণটা হলো ইনার্ট পেয়ার এফেক্ট। এর মেন যেটা কারণ সেটা হলো ইনার্ট পেয়ার এফেক্ট। তুমি যদি ওর ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাও তাহলে খুব ভালো করে বুঝতে পারবে ওর এই যে বাইরের দুটো কক্ষপথ 6x আর 6p, এই দুটো কক্ষপথের ঠিক আগে 4f আর 5d দুটো কক্ষপথ আছে। দেখো আন্টি, তোমাদের যেরকম শরীরেতে দুখানা চোখ, দুটো হাত, দুটো পা, এরকম ভাবে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাদের শরীর তৈরি হয়, ঠিক সেই রকম ভাবে আমাদেরও এলিমেন্টসদের শরীর নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন দিয়ে তৈরি হয়, যেখানে নিউট্রন আর প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে আর ইলেকট্রনগুলো থাকে বিভিন্ন রকমের কক্ষপথে। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কণাগুলো থাকে আর নিউট্রন কণাগুলো থাকে। নিউট্রন কণা একদম পুরো নির্বিবাদী কণা, ওর চার্জ হলো 0, কিন্তু বেটা প্রোটন, ওর চার্জ হলো পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ।
ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তো তুমি তো জানোই পজিটিভ নেগেটিভকে ভীষণ ভালোবাসে, তাই জন্য নিউক্লিয়াসের সঙ্গেও এই যে 6s2 ইলেকট্রন, 6s2 যে দুখানা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের স্ট্রং রিলেশনশিপ আছে। তাই জন্য সেখানেতে তো একজন অমরেশপুরীকে তো লাগবেই, যে কোনো রিলেশনশিপ জনিত ঘটনায় একজন অমরেশপুরীকে তো লাগবেই। সেইখানে অমরেশপুরী হিসাবে কে কাজ করে? সেখানে বাধা দেয় হলো এই 4f আর 5d অরবিটাল। কিন্তু এই 4f আর 5d অরবিটাল এদের আবরণী প্রভাব খুব কম, যেটাকে তোমরা ভালো বাংলায় বলো পুয়ার শিল্ডিং এফেক্ট। এই আবরণী প্রভাব ভীষণ দুর্বল, তাই জন্য ওরা এই নিউক্লিয়াসের সঙ্গে 6s2 এর রিলেশনশিপে খুব একটা বেশি মানে বাধা দিতে পারে না। সেই জন্য নিউক্লিয়াস এই 6s2 এর দুটো ইলেকট্রনকে ভীষণ ভালোভাবে আকর্ষণ করে। ও 6s2 এর ইলেকট্রনগুলোকে যেতেই দেয় না, ওর থেকে দূরে যেতেই দেয় না। কাজেই এখান থেকে এই যে 6p এর তিনখানা ইলেকট্রন, ওরা আর কি করবে বলো, কাবামে হাঁটি হয়ে কোনো লাভ নেই। তাই জন্য এই তিনখানা ইলেকট্রনই ওরা বাইরে বেরিয়ে যায়, মানে বিসমাথ শুধুমাত্র এই তিনখানা ইলেকট্রনকেই ত্যাগ করে, 6s2 এর দুখানা ইলেকট্রনকে ত্যাগ করতে পারে না। সেই জন্য তিনখানা ইলেকট্রন যেহেতু বিসমাথ ত্যাগ করে, তাই ওর অক্সিডেশন স্টেট +3 পর্যন্ত দেখতে পাওয়া যায়। আমি বললাম আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এখন বল, আমি শুনেছিলাম যে BiF5 নামের একটা যৌগ আছে, তাহলে সেটা কি করে তৈরি হয়? বললো আন্টি তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি যেটা শোনোনি সেটা হলো ফ্লুরিন হলো একটা ভীষণ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ভীষণ স্ট্রং। ও কি করে, ও বিসমাথকে সর্বোচ্চ অক্সিডেশন স্টেট পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। তাই জন্যই এখানে বিসমাথ +5 অক্সিডেশন স্টেটে অবস্থান করে। এই যে BiF5, এই BiF5 এ বিসমাথ সর্বোচ্চ +5 অক্সিডেশন স্টেটে অংশগ্রহণ মানে অবস্থান করে, যেহেতু ফ্লুরিনের যেহেতু অক্সিডেশন স্টেট সব থেকে মানে অক্সিডেশন যে প্রপার্টিটা সেটা হলো যে সব থেকে বেশি, তাই জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সে আমি বুঝলাম, ঠিক আছে। তাই এইবারেতে বলতো, নাইট্রোজেনকে আমি জিজ্ঞাসা করলাম যে এবারে আমাকে একটা কথা বল, সেটা হলো যে দেখ আমাদের সবার বাড়িতে যারা মেম্বার্স যারা থাকে তাদের প্রত্যেকের আলাদা আলাদা রকমের চরিত্র হয়। যেমন ধর আমি যদি আমার বাবার কথাই বলি, আমার বাবা ভীষণভাবে পুজো আচ্ছা নিয়ে থাকতে ভালোবাসে, হোম করে, যাগযজ্ঞ করে, সারাদিন ঠাকুর ঘরেতে থাকতে দাও, সারাদিন ঠাকুর ঘরেতে থেকে যাবে। আবার আমার মা রান্না করতে খুব ভালোবাসে, ভদ্র মহিলা। আবার গল্পগুচ্ছ, আবার মানে গল্প টল্প লেখালেখিও করে, বেশ কবিতা টবিতাও লেখে। আর আমি হলাম ল্যাথখোর, আমি জন্মে কোনোদিনও রান্নাঘরেতে ঢুকতেই পছন্দ করি না, আর ঢুকলেও ওই একদম ফাঁকিবাজি দিয়ে রান্না বান্না সবকিছু আমি সেরে ফেলি। তাহলে দেখ আমাদের বাড়ির তো সবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, তার মানে তোদের বাড়িতেও এই যে তোরা যে মেম্বার্সরা আছিস, এদের তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে। সেটা কেমন হয় রে? বলছে উফ, এই তোমাদের একটা মেয়েদের দোষ আন্টি, তোমরা এত পিএনপিসি ভালোবাসো না যে কি বলবো। আমি বললাম আহা চড়ছিস কেন, বল না তোদের বাকিদের কেমন তোদের হয়। বললো দেখো একটুখানি বলছি শোনো, আমি আর ফসফরাস আমরা হলাম অধাতু, আমি আর ফসফরাস আমরা হলাম অধাতু। কারণ কারণ এই যে দেখতে পাচ্ছ আমাদের আয়নাইজেশন এনার্জি, আয়নীভবন বিভব আর তড়িৎ ঋণাত্মকতা, সেটা হলো
আমাদের বাকি যারা দাদা আছে তাদের থেকে বেশি হয়, তুলনামূলকভাবে বেশি হয়। আমার দাদাদের থেকে ফসফরাসের আয়নীভবন বিভব কিছুটা বেশি, ফসফরাসের থেকে নাইট্রোজেনের বেশি। আবার একইভাবে আমার বাকি 3 দাদাদের থেকে ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা একটু হলেও বেশি, আমার থেকে নাইট্রোজেন মানে ফসফরাসের থেকে আমার আরো বেশি। এই দুটো কারণের জন্য আমি অধাতু হই। আর আমাদের সবথেকে বড় দাদা বিসমাথ, ও একটু ধাতব প্রকৃতির হয়, ও ধাতু হয়। আর মাঝখানে পড়ে রইল আর্সেনিক আর অ্যান্টিমানি। ওরা তো হলো না ঘড়কা না ঘটকা, মানে ওরা ধাতুও নয় অধাতুও নয়, ওরা হলো আমাদের ঠিক মাঝামাঝি। ওদেরকে আমরা বলি ধাতু কল্প। বললাম আচ্ছা, তার মানে তোরা হলি অধাতু, আর্সেনিক আর অ্যান্টিমানি হলো ধাতু কল্প, আর বিসমাথ হলো ধাতু। বললো হ্যাঁ। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে কিন্তু তুই এই যে বললি তোদের আয়নীভবন বিভব আর তড়িৎ ঋণাত্মকতা এই দুটো বেশি, এই দুটো ব্যাপারটা কি? বললো এই যে ধরো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হলো হাত পা, এখন তোমার কাছ থেকে আমি যদি একটা হাত যদি খুলে দিই বা তোমার একটা হাত পা যদি আমি যদি মেরে ভেঙে দিই, তাহলে তোমার কেমন লাগবে? আমি বললাম ভীষণ লাগবে, রক্তপাত হবে, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে কেউ না আমার হাত পা ভাঙে। বললো ঠিক তাই, আমারও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হলো ইলেকট্রন, তাই জন্য আমরা কখনোই আমাদের সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনকে একদম আগড়ে ধরে রাখি। কেউ যদি, যেমন ধরো আমার 1 নাম্বার আর 2 নাম্বার কক্ষপথে 5খানা ইলেকট্রন আছে, কেউ যদি 5খানা ইলেকট্রনের থেকে 1খানা ইলেকট্রনকে আমার থেকে কেড়ে নিতে চায়, তাহলে তাকে কিন্তু প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে, তাকে ভীষণ কসরত করতে হবে। এই যে শক্তি, এই শক্তিটাকেই বলবো যে আয়নীভবন শক্তি। অর্থাৎ আমরা যখন গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় যখন প্রসম পরমাণু হিসেবে যখন থাকি, তখন আমাদের এই বাইরের কক্ষপথ থেকে 1খানা ইলেকট্রনকে বের করে নেওয়ার জন্য তোমাকে যে পরিমাণ শক্তি দিতে হবে, যে পরিমাণ তোমাকে শক্তি দিতে হবে, সেই শক্তিটাকে আমি বলবো যে আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন শক্তি। আমি তখন বললাম তাহলে সেই ক্ষেত্রেতে তার মানে তোর এই যে বাইরের কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা তাহলে নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থিত, তাই জন্য তোর আয়নীভবন শক্তি হলো যে সব থেকে বেশি। বললো হ্যাঁ। আমি বললাম আর বিসমাথের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াস থেকে বাইরের এই যে 6 নাম্বারের কক্ষপথ, এটাই এত দূরে অবস্থিত, তাই জন্য এখান থেকে 1খানা ইলেকট্রনকে আমরা যদি বার করতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা এই 1খানা ইলেকট্রনকে আমরা যদি বার করতে যদি চাই, তাহলে সেক্ষেত্রেতে আমাদের কোনো সেরকম ভাবে আমাদের কোনো অসুবিধা হয় না। বললো না। বললাম আচ্ছা, তাহলে এবারে বুঝতে পারলাম যে কেন তোদের আর কেন তোর আয়োনাইজেশন এনার্জি হলো যে সব থেকে বেশি। বললো হ্যাঁ। বললাম আর তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা কি? বললো তড়িৎ ঋণাত্মকতা হলো যে এই যে ধরো আমরা যখন সমযোজী বন্ধন যখন তৈরি করি, যেমন ধরো NH, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, NH, এই যে দেখতে পাচ্ছ সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন আছে। বললাম হ্যাঁ, এই ইলেকট্রনকে আমি আমার নিজের দিকে টানছি, হাইড্রোজেনের কাছে আমি ইলেকট্রনকে আমি রাখতে দেবই না, এই ইলেকট্রন দুটোকে আমি আমার নিজের দিকে টানছি। এই যে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা ইলেকট্রনকে, এটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। আমি বললাম আচ্ছা, তার মানে তোরা যখন সমযোজী বন্ধন তৈরি করিস তখন ওই যে সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে তোরা নিজেদের দিকে আকর্ষণ করিস, সেটাই হলো তোদের তড়িৎ ঋণাত্মকতা, তাই তো? বললো হ্যাঁ। বললাম আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেহেতু
তোর আকার সব থেকে যেহেতু ছোট তাই জন্য তো তোর ঋণাত্মকতা বেশি, বিসমাথের আকার সব থেকে বড় তাই জন্য বিসমাথে তোর ঋণাত্মকতা হলো সব থেকে কম। বললো এই তো তুমি কি সুন্দরভাবে তুমি বুঝে গেলে। হ্যাঁ হ্যাঁ আমি তো ইন্টেলিজেন্ট, আমি তো বুঝবই। যাই হোক, এরপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে আমি তো শুনেছিলাম যে তুই হলি ডাই অ্যাটমিক। বলে হ্যাঁ আন্টি তুমি একদম তুমি ঠিকই শুনেছ, আমি হলাম ডাই অ্যাটমিক। আমার মধ্যে দুটো নাইট্রোজেন পরমাণু থাকে। দেখো আমার একটা অণুতে এই যে দুটো নাইট্রোজেন পরমাণুকে তুমি দেখছো, এই দুটো নাইট্রোজেন পরমাণু কিন্তু আমার এইটুকুনি ছোট্ট শরীরের মধ্যে একখানা সিগমা বন্ড আর দুখানা পাই বন্ড তৈরি করে দিব্যি মানিয়ে গুজিয়ে নিয়েছে। তাই জন্য যেহেতু আমি দুখানা অ্যাটম দিয়ে যেহেতু তৈরি হই, তাই আমি হলাম ডাইঅ্যাটমিক। আমি বললাম যে এই যে একখানা সিগমা বন্ড আর দুখানা পাই বন্ড তুই যে বললি তুই তৈরি করেছিস, তো কিভাবে তুই তৈরি করলি? বললো আন্টি এগুলো আমি পি পাই বন্ডিং তৈরি করার মাধ্যমে আমি তৈরি করেছি। তাহলে আমি একটুখানি বুঝিয়ে ব্যাপারটা বল দেখি, আমার ঠিক মাথার মধ্যে ঢুকলো না। তখনও আমাকে বলল যে আন্টি তুমি যদি দেখো তাহলে দেখবে এখানে একটা নাইট্রোজেন আর এখানে একটা নাইট্রোজেন। বললাম হ্যাঁ, আমাদের কনফিগারেশন হলো 1s2 2s2 2p3, এটা হলো আমার নাইট্রোজেনের কনফিগারেশন। তাহলে এখানে যে দেখো 2s2 মানে এখানে দেখো দুখানা ইলেকট্রন আছে, আর পি এর তুমি জানো তিনটে ভাগে ভাগ করা হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড, প্রত্যেক কটাতে একটা একটা করে ইলেকট্রন আছে। বললাম হ্যাঁ। বলছে এই যে পি জেড এর অরবিটাল, তার মানে এখানে তুমি একটা অ্যাটমে তুমি দেখছো এরকম আর একটা অ্যাটমের ক্ষেত্রেও ঠিক সেম ভাবেই তৈরি হয়েছে। বললাম হ্যাঁ। তো আমার পিজেড এর অরবিটাল আরেকটা নাইট্রোজেনের যে পিজেড এর অরবিটাল, ওরা কি করে, ওরা মুখোমুখি ভাবে ওরা ওভারল্যাপ করে, এইভাবে ওরা মুখোমুখি ভাবে ওভারল্যাপ করে, ওভারল্যাপ করে ওরা সিগমা বন্ড তৈরি করলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিএক্স আর পিওয়াই অরবিটাল, আর এই যে সেকেন্ড নাইট্রোজেন পরমাণু পিএক্স আর পিওয়াই অরবিটাল, ওরা কিন্তু মুখোমুখি ভাবে ওরা কিন্তু ওভারল্যাপ করতে পারে না। ওরা তাহলে কিভাবে থাকে? ওরা থাকে এরকম ভাবে নিজেদের সঙ্গে সমান্তরালে। ওরা থাকে এইভাবে নিজেদের মধ্যে সমান্তরালে। যখন দেখবে আন্টি, যখন দেখবে মুখোমুখি ওভারল্যাপিং হয় তখন সেখানে সিগমা বন্ড তৈরি হয়। কিন্তু এখানকার দেখো এই যে পি ওয়াই এই পি ওয়াই অরবিটাল আর পি এক্স অরবিটাল গুলো এরা কিন্তু মুখোমুখি ভাবে এরা কিন্তু নেই, এরা পরস্পরের সঙ্গে দেখো সমান্তরাল ভাবে আছে। এই সমান্তরালই আছে বলে এরা নিজেদের মধ্যে তাই জন্য পাই বন্ধন তৈরি করে, পাই বন্ধন তৈরি করে। এই জন্যই এই পাই বন্ধন তৈরি করার জন্যই তুমি দেখতে পাচ্ছ আমার মলিকুলের মধ্যে একটা সিগমা বন্ড আছে আর দুটো পাই বন্ড আছে, আর এইভাবেই আমরা পি পাই বন্ডিং এর মাধ্যমে আমরা নাইট্রোজেন গ্যাস তৈরি করি। এই জন্য দুখানা অ্যাটম দিয়ে আমি তৈরি, তাই জন্য আমি হলাম ডাইঅ্যাটমিক। আর আমি এই ধরো রুম টেম্পারেচারে আমি তো গ্যাস হিসাবে থাকি, সেটা তো তুমি তো খুব ভালো করেই তুমি জানো। আমি বললাম ও আচ্ছা, তাহলে তোর বাকি দাদারাও নিশ্চয়ই এরকম পিপাই বন্ড তৈরি করে। বললো না আন্টি সেটা সম্ভব হয় না, কারণ আমার
বাকি দাদাদের ক্ষেত্রে তুমি দেখো আমাদের সাইজ ছোট, তাই জন্য আমার দুটো নাইট্রোজেন পরমাণু নিজেদের কাছাকাছি অবস্থিত বলে এখানে ওভারল্যাপিংটা ভালো হয়, পিপাই পিপাই বন্ড তৈরি হয়। কিন্তু আমার দাদাদের সাইজ বড়, তাই জন্য ওদের মধ্যেকার যে দূরত্ব সেটা হলো অনেকটা বেশি হয়ে যায়। সেই জন্য ওদের এই যে পিপাই পিপাইয়ের বন্ধন তৈরি করার জন্য যে ওভারল্যাপিং, সেটা ভালোভাবে সেটা তৈরি করতে ওরা পারে না। ওরা শুধুমাত্র ওরা এইভাবে ওরা মুখোমুখি ওরা ওভারল্যাপ করে, মুখোমুখি ওভারল্যাপ করে ওরা শুধুমাত্র সিগমা বন্ড তৈরি করে। আমি তখন বললাম, ও সেই জন্য আমি এই যে P4 এর আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র সিগমা বন্ড আছে, কোনো পাই বন্ড নেই। বললো হ্যাঁ, ওই জন্যই P4 বলো, S4 বলো, SB4 বলো, সবার মধ্যেতে শুধুমাত্র সিগমা বন্ড আছে, ওদের কোনো পাই বন্ড ওদের নেই, কারণ ওরা পাই বন্ড তৈরি করতেই পারে না। আমি বললাম তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি P4 এটা হলো যে পলিঅ্যাটমিক, এটা মোট 4টে পরমাণু দিয়ে তৈরি হয়েছে। বললো হ্যাঁ একদম, S4 বলো, SB4 বলো, এগুলো সবকটাই হলো পলিঅ্যাটমিক, এগুলো প্রত্যেক কটাই হলো 4টে অ্যাটম দিয়ে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ আন্টি এখানে P4 মলিকিউলটা কেমন টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করেছে। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি। ওই যে আরেকটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো পি পি পি, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা হলো যে 60 ডিগ্রি। তার মানে তুমি ভাবো টেট্রাহেড্রালে বন্ড অ্যাঙ্গেল হয় জেনারেলি 109 ডিগ্রি 28 মিনিট, সেখানে ওদের বন্ড অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তার মানে ওরা কতটা চাপে থাকে, ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি হয়, এত ওরা চাপে থাকে। সেই জন্য না ওদের এই পিপি বন্ডটা খুব একটা বেশি স্ট্রং নয়, তাই জন্য ওরা সহজে ভেঙে যায় আর কেমিক্যাল রিয়াকশনসও বেশি করে। সেই জন্য আমার থেকে আমার দাদারা অনেক বেশি রিয়াক্টিভ, অনেক বেশি সক্রিয়। আমি বললাম ও তার মানে তুই বেশি রিয়াকশন ফিয়াকশন করিস না। বললো না আন্টি, আমি হলাম কেমিক্যালি ইনার্ট। তার মানে ভেবো না যে ওই নোবেল গ্যাসদের মতো নিষ্ক্রিয়, অতটাও অকর্মণ্য আমি নই। আমি খুব একটা বেশি আমি রিয়াকশন করতে আমি পছন্দ করি না, কারণ তুমি যদি কখনো আমার এই বন্ডগুলোকে তুমি যদি ভাঙতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে। আমাদের যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা প্রচন্ড হাই, তাই জন্য আমি খুব একটা বেশি রিয়াকশন করি না, আমার রিয়াক্টিভিটি অনেকটাই কম। আমি বললাম আচ্ছা সে নয় আমি নয় বুঝলাম, কিন্তু এখন তুই বল আমাকে যে তোদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের অবস্থা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা কথা বল, সেটা হলো যে তুই না হয় গ্যাস, তোর বাকি দাদারাও কি গ্যাস? বলো না না আন্টি, তোমরা মানুষরা যত বেশি বড় হও তত বেশি লাইফে তোমরা সিরিয়াস হয়ে যাও, তত বেশি তোমরা স্ট্রিক্ট হয়ে যাও। ঠিক সেরকম ভাবে আমার দাদারাও আমার প্রতি ভীষণ স্ট্রিক্ট। আমার দাদারা সবাই সাধারণ অবস্থায় সবাই কঠিন বা সলিড হিসাবে থাকে, কারণ ওরা ভীষণ স্ট্রিক্ট, ওরা সবসময় আমাকে ওরা শাসনে রাখে। আমি বললাম আহারে বেচারা তোর কি দুঃখ। বললো হ্যাঁ। বললাম তোর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের কি অবস্থা? বললো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আন্টি তুমি দেখো আমি ডাইঅ্যাটমিক, আমার অ্যাটমিসিটি কম, তাই আমার মলিকিউলার ওয়েটও কম। আমি একটা ছোটখাটো মানুষ, আমার ভরটার অত আণবিক ভর অত বেশি নয়, আমার মলিকুলার ওয়েটও কম। মলিকুলার ওয়েট কম থাকার জন্য আমার যে আন্তরাণবিক আকর্ষণ বল, যেটাকে তোমরা সহজ বাংলাতে বলো ভ্যান্ডারওয়াল আকর্ষণ, অ্যাট্রাকশন ফোর্স, সেটাও কম। এই ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স কম হওয়ার জন্য আমার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই সব থেকে কম। আমি বললাম তাহলে তোর দাদাদের? বললে আমার দাদাদের দেখো ওদের
অ্যাটমিসিটি বেশি, ওরা সবাই হলো পলিঅ্যাটমিক। তাই ওদের অ্যাটমিসিটি বেশি। অ্যাটমিসিটি বেশি হওয়ার জন্য ওদের মলিকুলার ওয়েটও বেশি, তাই জন্য ওদের ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সও বেশি। অ্যাট্রাকশন ফোর্স বেশি হওয়ার জন্য ওদের কিন্তু বয়লিং পয়েন্টটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। আমি বললাম তার মানে তোদের বয়লিং পয়েন্টের ক্রম হলো নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস গ্রেটার দেন আর্সেনিক গ্রেটার দেন অ্যান্টিমনি গ্রেটার দেন বিসমাথ। বলে একদম তাই, আমার বিসমাথ দাদার ওর মলিকুলার ওয়েট সব থেকে বেশি, তাই জন্য ওর সেক্ষেত্রেতে স্ফুটনাঙ্কটাও হলো যে সব থেকে বেশি। আমি বললাম তাহলে তোদের মেল্টিং পয়েন্টের কি অবস্থা? বলে ওখানেই তো আসল টুইস্ট। মেল্টিং পয়েন্টে তুমি যেরকম বয়লিং পয়েন্টে দেখতে পাচ্ছ আমার থেকে ফসফরাসের বেশি, ফসফরাসের থেকে আর্সেনিক বেশি, ঠিক সেরকম ভাবে মেল্টিং পয়েন্টেরও একই জিনিসটাই দেখতে পাওয়া যায়, আমার থেকে ফসফরাসের বেশি, ফসফরাসের থেকে আর্সেনিক বেশি। কিন্তু তুমি যদি অ্যান্টিমনির দিকে তুমি যদি তাকাও তাহলে আন্টি কি বলে তো, অ্যান্টিমনির লোন পেয়ারগুলো জানো তো ভীষণ অবাধ্য। এই অবাধ্য লোন পেয়ারের জন্য ওর 5খানা কোভ্যালেন্ট বন্ড তৈরি করার ইচ্ছা থাকলেও করতে পারে না, ও 3খানা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেই সন্তুষ্ট থাকে। তাই জন্য অটোমেটিক্যালি ওর মলিকুলার ওয়েটও কমে যায়, ওর ভ্যান ডার ওয়াল ফোর্সও কমে যায়, তাই জন্য ওর মেল্টিং পয়েন্টও অটোমেটিক্যালি কমে যায়। আমি বললাম আহারে বেচারা, আর বিসমাথের কি অবস্থা? বললো বিসমাথ ওর তো অবস্থা আরো খারাপ। আগে তোমাকে বলেছিলাম না বিসমাথ হলো ধাতু, বললাম হ্যাঁ। বললো ওর এই ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টারের জন্য ওর তো আন্তরাণবিক আকর্ষণ বল একদম কম, একদম কম, চোখে দেখা যায় না এই দুঃখ, তাই জন্য ওর মেল্টিং পয়েন্টও কম। আমি বললাম আহারে সে আর কি করবি বল, তো অনেকক্ষণ ধরে তো তোদের এইসব ধর্ম টর্মের কথা শুনলাম, এবার একটুখানি বল যে তোরা কি ধরনের যৌগ তৈরি করিস। বললো যৌগের কথা যদি বলতে হয় আন্টি তাহলে সবার প্রথমে তোমাকে বলতে হবে আমাদের ক্যাটিনেশন ধর্মের কথা। আমি বললাম হ্যাঁ বল। বলছে দেখো আমার এন ট্রিপল বন্ড এন এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমার এন সিঙ্গেল বন্ড এন এটা কিন্তু পি সিঙ্গেল বন্ড পি এর থেকে বেশি উইক। আমি বললাম কেন? বলছে কারণ দেখো এখানে আমাদের দুখানা পরমাণুর মধ্যে বন্ড লেন্থ কম, তাই জন্য লোন পেয়ার ইলেকট্রনগুলো বড্ড বেশি কাছে কাছে অবস্থিত। এই যে দুখানা নাইট্রোজেন পরমাণু দেখছো এদের মধ্যে আকার ছোট হওয়ার জন্য এদের মধ্যে বন্ড লেন্থটা কমে গেছে, তাই জন্য আমার পরমাণুগুলোর যে লোন পেয়ার আছে এগুলো হলো বড্ড বেশি অবাধ্য, বড্ড বেশি ঝগড়া করে নিজেদের মধ্যে, ভীষণভাবে নিজেদেরকে রিপেল করে, তাই জন্য খুব সহজেই এই যে এন বন্ড এন এটা ভেঙে যায়, সেই জন্য আমি অত ক্যাটিনেশন প্রপার্টি দেখাই না। আর ফসফরাস দেখায় ক্যাটিনেশন প্রপার্টি, আর্সেনিকও দেখায় ক্যাটিনেশন প্রপার্টি। আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝলাম, আর তোদের এমনি যৌগের কথা বল। বলে এমনি যৌগের কথা কি বলবো বলো তো, আমার জারণ সংখ্যা তুমি জানো যে +5 পর্যন্ত, কিন্তু +5 পর্যন্ত আমি কিন্তু কোভ্যালেন্সিকে আমি কিন্তু ইনক্রিজ করতে পারি না, আমি মোটামুটি +4 পর্যন্তই কোভ্যালেন্সি দেখাই। আমি বললাম কেন, তোর কিসের অসুবিধা কোভ্যালেন্সি ইনক্রিজ করতে? বলছে দেখো আন্টি তুমি যদি ভালো করে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তুমি লক্ষ্য করো তাহলে দেখো 2s 2p, এখানে দেখো 3s 3p 3d, 4s 4p 4d, 5s 5p 5d, অর্থাৎ দেখো আন্টি
3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সকলের ডি অরবিটাল আছে, একমাত্র আমার 2 নাম্বার কক্ষপথের কোনো ডি অরবিটাল নেই। এই ডি অরবিটাল না থাকার জন্য আমি কখনোই আমার সমযোজ্যতাকে বৃদ্ধি করতে পারি না। তাই জন্য আমার জারণ সংখ্যা 4, আমার জারণ সংখ্যা +5 হওয়া সত্ত্বেও আমি কখনোই সমযোজ্যতা 4 এর বেশি দেখাতে পারি না। তোমাকে একটা সামান্য একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তুমি যদি দেখো HNO3 কম্পাউন্ডটা, তুমি নিশ্চয়ই শুনেছো HNO3 এর নাম। বললাম হ্যাঁ, সে তো আমি শুনেছি। এই কম্পাউন্ডের কথা আমি যদি বলি, তাহলে দেখো কম্পাউন্ডের স্ট্রাকচার হলো এইরকম, HNO3। তুমি এবার নিজেই গুনে দেখো তো আমার কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে। আমি বললাম তোর কোভ্যালেন্ট বন্ড এই 1টা 2টো 3টে 4টে। বললো হ্যাঁ দেখেছো, আমি 4 এর বেশি কোভ্যালেন্স আমি বৃদ্ধি করতে পারি না গো আন্টি, কি বলবো বলো দুঃখের কথা। ওই যে আমার ডি অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, অনুপস্থিত, তাই জন্য আমি করতে পারি না। আমি বললাম আচ্ছা, এই জন্য তুই NCl5 তুই তৈরি করতে পারিস না? বললো না, এই জন্য আমি শুধুমাত্র NCl3 এসব গঠন করেই আমি সুখে থাকি। আমি বললাম তাহলে তোর বাকি দাদাদের কি অবস্থা, ওরা কি পারে হ্যাঁ সমযোজ্যতা তৈরি করতে? বলে অবশ্যই পারে, একটু আগে আমি তোমাকে দেখালাম ওদের প্রত্যেকের ডি অরবিটাল আছে, ওরা ভীষণ লাকি। তাই জন্য সেই জন্য ওরা খুব সহজেই ওরা এক্সটেন্ড করতে পারে, সেই জন্য ওরা সমযোজ্যতা 5 এর বেশি দেখাতে পারে। এই তুমি ফসফরাসের ক্ষেত্রেই দেখো না, ফসফরাস PCl5 তৈরি করে, স্ট্রাকচারটা দেখবে, স্ট্রাকচার দেখো, এই দেখো PCl5 এর স্ট্রাকচার দেখতে পেয়েছো? তার মানে দেখো এখানে দেখো sp3d হাইব্রিডাইজেশন তৈরি হয় এইভাবে। ও দেখো 5খানা, 1টা 2টো 3টে 4টে 5টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। তারপরে দেখো PF6 মাইনাস, এইরকম ভাবে ওরা প্রত্যেকে ওরা সমযোজ্যতা ওরা 5 এর বেশি ওরা দেখাতে পারে। তারপর দেখো R3P ডাবল বন্ড O, দেখতেই পাচ্ছ এখানে 3টে 2টো 5টা, ওরা প্রত্যেকে ওরা সমযোজ্যতা 5 এর বেশি দেখায়, কারণ ওদের সকলের ডি ইলেকট্রন আছে, তাই জন্য। আমি বললাম কি আর করবি বল, দুঃখের কথা, সবই আমাদের কপাল, মেনে তো নিতেই হবে, কপালে নাম আলটিমেটলি গোপাল। যাই হোক, এবার আমি উঠি রে, বললো কি দাঁড়াও না আন্টি, তুমি এক্ষুনি তুমি চলে যাবে? বললাম কেন, তোর কি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগছে? বলে হ্যাঁ ভীষণ ভালো লাগছে। দাঁড়াও তোমাকে আরেকটুখানি বলি শোনো। বললাম হ্যাঁ বল। বলছে দেখো আন্টি, তোমাকে আমি এতগুলো অক্সিডেশন নাম্বার দেখালাম আবার, কিন্তু কি জানো তো, এই যে ধরো +1 +2 +3 +4 এই সমস্ত অক্সিডেশন স্টেটেতে যারা যারা থাকে আমার যৌগগুলো, এরা না কিছুতেই আমার কথা শোনে না, এরা খালি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে ফেলে। বললাম সেটা কি? বললো ডিসপ্রপোর্শনেশন মানে সত্য জারণ বিজারণ, হয় ওরা এদের থেকে মানে এরা এদের থেকে কম অক্সিডেশন স্টেটের একটা যৌগ তৈরি করে এবং এদের থেকে বেশি অক্সিডেশন স্টেটের একটা যৌগ তৈরি করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, ওই গল্প আমি তোর কাছ থেকে পরের দিন শুনবো, আজ আমি বরং চলে যাই, আবার পরের দিন আসবো, এসে তোর যারা বন্ধু বান্ধব আছে যেমন ধরো এই অ্যামোনিয়া আছে, ফসফিন আছে, এদের সাথে তারপরে বিভিন্ন ধর তোর ওই অক্সি অ্যাসিডস গুলো আছে, এদের সঙ্গে আমি পরের দিন একদম জমিয়ে গুছিয়ে আড্ডা মারবো। বললো ঠিক আছে আন্টি, তা তুমি এক গ্লাস চাও খাবে না? বললাম না না, চা কি খাবো, এই তো একটু আগে তুই আমাকে শরবত দিলি, আর আমি কিছু খাবো না, পরের দিন এসে আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। বলে ঠিক আছে আন্টি, তাহলে তুমি আবার পরের দিন এসো, পরের দিন এলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। বললাম হ্যাঁ একদম। এই বলে গল্প করে আমি চলে এলাম, মানে যেটুকুনি আমি নাইট্রোজেনের কাছ থেকে জানতে পারলাম সেইটুকুনি আমি আজকে তোদের কাছে ব্যক্ত করলাম। এরপরের দিন আবার যাব নাইট্রোজেনের বাড়ি, ওর বন্ধু বান্ধবরা সবাই থাকবে, থাকলে দেখব যে আর কি কি আমি ওদের কাছ থেকে আমি জানতে পারি। ঠিক আছে?
তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোরা সবাই ভালো থাকিস, টাটা।